সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি নীলোৎপল কুমার দে, সহকারী শিক্ষক, কদলপুর স্কুল অ্যান্ড কলেজ, রাউজান, চট্টগ্রাম। জ্যামিতির গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বিন্দু, রেখা এবং কোণ নিয়ে। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে বিভিন্ন প্রকার কোণ এবং সে সম্পর্কিত কিছু অবজেক্টিভ নিয়েও আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা এর পরবর্তীতে নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমরা শুরুতে সেই বিষয়গুলো বলছি না যে আমরা কী কী নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি। ফার্স্ট আমি কিছু বিষয় তোমাদেরকে শেয়ার করতে চাচ্ছি। দেখো, আমি এইখানে একটা রেখা আঁকলাম। আমরা জানি যে রেখার দুই দিকে তীর চিহ্ন দিতে হয়, কারণ হচ্ছে সরল রেখা যেতেই থাকে বুঝায়। আমি এখানে আরও একটা রেখা আঁকলাম, যেটা দুই পাশে তীর চিহ্ন দিলাম। এখন আমি এমন একটা রেখা আঁকতে চাচ্ছি যেই রেখাটা এই দুইটা রেখাকেই গায়ের উপর দিয়ে চলে যায়, অর্থাৎ ছেদ করে চলে যায় অথবা কেটে চলে যায়। আমি এমন একটা রেখা আঁকতে চাচ্ছি যে রেখাটা এই দুইটা রেখাকেই কেটে চলে যায় বা গায়ের উপর দিয়ে চলে যায়। ওকে, এই গায়ের উপর দিয়ে চলে গেল। তো এই দুইটা রেখাকেই ও কিন্তু একজন ছেদ করে ফেলছে, কেটে ফেলছে। কতগুলো রেখাকে যদি একটা রেখা ছেদ করে চলে যায়, একটা বিশেষ রেখা যে দোনোটা রেখাকে ছেদ করে চলে গেছে, সেই রেখাটার নাম আমরা বলি ছেদক। সেই রেখাটার নাম আমরা বলি ছেদক। তো এখানে দুইটা রেখাকে ও ছেদ করছে। আমি যদি এই রেখাটার দিকে তাকাই, তাহলে আমরা দেখব এই রেখাটা শুধুমাত্র এই একটা রেখাকে ছেদ করছে, এই রেখাটা শুধুমাত্র এই একটা রেখাকে ছেদ করছে। কিন্তু এই রেখাটা দুইটা রেখাকে ছেদ করছে, যার কারণে আমরা এই রেখাটার নাম দিতে পারি ছেদক। এদেরকে কিন্তু আমরা ছেদক বলতে পারি না। এখন দুইটা রেখাকে যদি একটা রেখা ছেদ করে, দুইটা রেখাকে যদি একটা রেখা ছেদ করে, তাহলে সেখানে 8টা কোণ তৈরি হয়। কয়টা কোণ? 8টা কোণ তৈরি হয়। আমি কোণগুলোকে 1 2 3 4 দিয়ে প্রকাশ করার চেষ্টা করতেছি আপাতত বোঝার জন্য। এই একটা কোণ, এইদিকে একটা কোণ, দুইটা, এই একটা কোণ, এই একটা কোণ, 4টা। আবার এদিকে এই 5 6 7 8, এই টোটাল 8টা কোণ তৈরি হয়। এই 8টা কোণের একজন একজনের সাথে মানে জোড়ায় জোড়ায় কিছু নাম থাকে, একলা নাম থাকে না, জোড়ায় জোড়ায় নাম থাকে। এখান থেকে একটা কোণের সাথে এখান থেকে একটা কোণের কম্বাইন্ডলি নাম থাকে। সেই নামগুলো আজকে আমরা বেসিক্যালি প্রথমে জানার চেষ্টা করব। খেয়াল করো, এখানে এই যে আমি মার্ক করতেছি 1 নাম্বার কোণ, আমি লিখে রাখতেছি 1 নাম্বার কোণ এবং 5 নাম্বার কোণ। 1 নাম্বার কোণ এবং 5 নাম্বার কোণ, এই দোনোটা কোণের দিকে যদি তুমি তাকাও, তাহলে তুমি দেখবে দোনোটা কোণ এই রেখার একই সাইডে আছে এবং দোনোটা কোণ উপরের দিকে তাকায় আছে। দেখো, এই কোণটাও উপরের দিকে হা করা আছে, এই 5 নাম্বার কোণটাও উপরের দিকেই আছে এবং ছেদকের বাম পাশে আছে। 1 নাম্বার কোণ এবং 5 নাম্বার কোণ, এই দুইটা কোণের বৈশিষ্ট্য একই। বৈশিষ্ট্য কীরকম একই? ওরা ছেদকের বাম পাশেই আছে, ওরা ওই রেখার, এই ছেদক যে দুইটা রেখাকে ছেদ করছে সেই দুইটা রেখার উপরের দিকে আছে। এই দুইটা কোণকে আমরা বলতে পারি অনুরূপ কোণ। এই দুইটা কোণকে আমরা বলতে পারি অনুরূপ কোণ। এই দুইটা ছাড়াও আরও অনুরূপ কোণ আমরা বলতে পারতেছি। সবগুলো অনুরূপ কোণকে আমরা একসাথে লিখতেছি। এর 4 নাম্বার কোণ এবং 8 নাম্বার কোণও অনুরূপ কোণ। 4 নাম্বার কোণ এবং 8 নাম্বার কোণও কিন্তু অনুরূপ কোণ। দেখার চেষ্টা করি। 4 নাম্বার কোণটা এই ছেদকের বাম পাশে নিচের দিকে আছে, 8 নাম্বার কোণটাও এই ছেদকের বাম পাশে নিচের দিকে আছে, যার কারণে 4 নাম্বার এবং 8 নাম্বার কোণকেও আমরা বলতে পারি অনুরূপ কোণ। আরও অনুরূপ কোণ আছে 2 নাম্বার এবং 6 নাম্বার, 2 নাম্বার এবং 6 নাম্বার কোণ। একটু খেয়াল করব, 2 নাম্বার কোণ এবং 6 নাম্বার কোণ। দেখো, 2 নাম্বার কোণটা এবং 6 নাম্বার কোণটা ডান পাশে, ছেদকের ডান পাশে উপরের দিকে আছে, তো এরও অনুরূপ কোণ। আবার 3 নাম্বার কোণ এবং 7 নাম্বার কোণ, 3 নাম্বার কোণ এবং 7 নাম্বার কোণ, এটাও ছেদকের ডান পাশে নিচের দিকে আছে, দোনোজন নিচের দিকে আছে, তো এরা দোনোজন হচ্ছে অনুরূপ কোণ। তো আমরা অনুরূপ কোণ চিনলাম। এখানে টোটাল 4 জোড়া অনুরূপ কোণ আসছে। 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 4 জোড়া অনুরূপ কোণ আসছে। এখানে কোণগুলোকে জোড়ায় জোড়ায় প্রকাশ করতে হবে। একলা কোনো কোণের নাম নেই, 1 জোড়া। ও ওর অনুরূপ কোণ, ও ওর অনুরূপ, 4 8-এর অনুরূপ, 3 7-এর অনুরূপ, এভাবে করে আমরা এদেরকে প্রকাশ করতে পারি। অনুরূপ কোণের ব্যাপারটা আমরা বুঝলাম। এবার আমি এই 1 নাম্বার কোণের সাথে 6 নাম্বার কোণের, সরি ভুল করতেছি, আমি 3 নাম্বার কোণের সাথে 5 নাম্বার কোণের দিকে একটু তাকাইতে চাচ্ছি। 3 নাম্বার কোণ এবং 5 নাম্বার কোণের দিকে তাকাও।
আমি এখানে লিখতেছি 3 নাম্বার কোণ আর 5 নাম্বার কোণ। 3 নাম্বার কোণ এবং 5 নাম্বার কোণের বৈশিষ্ট্য হচ্ছে 3 নাম্বার কোণটা ছেদকের ডান পাশে আছে, 5 নাম্বার কোণটা ছেদকের বাম পাশে আছে। আবার 3 নাম্বার কোণটা ছেদকের ডান পাশে নিচের দিকে আছে, রেখার নিচের দিকে আছে, কিন্তু 5 নাম্বার কোণটা ছেদকের বাম পাশে উপরের দিকে আছে, রেখার উপরের দিকে আছে। এই দুইটা কোণ সম্পূর্ণ বিপরীতধর্মী হওয়ার কারণে এই দুইটা কোণের নাম আমরা বলি যে একান্তর কোণ। এই দুইটা কোণকে আমরা বলি যে একান্তর কোণ। আমি একটু এটা ছোট করে লিখতেছি, একান্তর কোণ। কাকে কাকে একান্তর কোণ বললাম? 3 নাম্বার কোণ এর সাথে 5 নাম্বার কোণ হচ্ছে একান্তর কোণ। একইভাবে 4 নাম্বার কোণের সাথে 6 নাম্বার কোণ হবে একান্তর। 4 নাম্বার কোণের সাথে 6 নাম্বার কোণও হবে একান্তর। কেন? 4 নাম্বার কোণ এর দিকে তাকাইলে আমরা দেখব 4 নাম্বার কোণটা ছেদকের বাম পাশে আছে, রেখার নিচের দিকে আছে। আর 6 নাম্বার কোণটা ছেদকের ডান পাশে আছে, রেখার উপরের দিকে আছে। নিচে, উপরে, বামে, ডানে সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য থাকলে তাদেরকে আমরা বলি যে একান্তর কোণ। এবার 1 নাম্বার কোণের দিকে তাকাই। এই 1 নাম্বার কোণ এর সাথে 7 নাম্বার কোণ হচ্ছে একান্তর কোণ। 1 নাম্বার কোণের সাথে 7 নাম্বার কোণ হচ্ছে একান্তর কোণ। এই ইনফরমেশনটা অনেকে মানে খেয়াল করে না যে 1 নাম্বার কোণ যে 7 নাম্বার যে একান্তর কোণ, এই ইনফরমেশন অনেক সময় আমরা খেয়াল করি না, হয়তো বা বই থেকে আমরা মিস করে ফেলছি। দেখো কেন 1 নাম্বার আর 7 নাম্বার একান্তর কোণ? কারণ 1 নাম্বার কোণটা ছেদকের বাম পাশে রেখার উপরের দিকে আছে, আর 7 নাম্বার কোণটা ছেদকের ডান পাশে আরেকটা রেখার নিচের দিকে আছে। একদম আলাদা বৈশিষ্ট্য। এই ছেদকের বাম পাশে উপরে আছে, এই ছেদকের ডান পাশে নিচে আছে, একটা উপরের দিকে একটা নিচের দিকে আছে, ফলে এটা কিন্তু একান্তর কোণ হওয়ার যোগ্যতা রাখে, একান্তর কোণ। একইভাবে আমি যদি 2 নাম্বার কোণের কথা খেয়াল করি, 2 নাম্বার কোণ, এই 2 নাম্বার কোণটা ছেদকের ডান পাশে উপরের দিকে আছে এবং তার সাথে একান্তর কোণ হবে 8 নাম্বার কোণটা, যেটা ছেদকের বাম পাশে নিচের দিকে আছে। 2 নাম্বার কোণের সাথে 8 নাম্বার কোণ হচ্ছে একান্তর কোণ। ওকে, ওকে, তাইলে আমরা অনুরূপ কোণ এবং একান্তর কোণ বুঝছি। এই 4 জোড়া ছাড়া আর এখানে কোনো একান্তর কোণ নাই। এই 4 জোড়া ছাড়া এখানে আর কোনো অনুরূপ কোণ নাই। আমি চাচ্ছি যে ডিটেইলসে শেখার জন্য, একদম সব কিছু যেন জেনে শিখি, আস্তে আস্তে শিখবো, তাড়াহুড়া করার কোনো দরকার নেই। ওকে, আমরা পাইলাম অনুরূপ কোণ, একান্তর কোণ। এরপরে আমাদেরকে এখানে আরও জানতে হবে অন্তস্থ কোণ, বহিস্থ কোণ। একটু দেখো, এই রেখার ভিতরেই, এই 8টা কোণের ভিতরে আবার অন্তস্থ কোণ কতগুলোকে বলা হয়, বহিস্থ কোণ কতগুলোকে বলা হয়। কারা কারা অন্তস্থ, কারা কারা বহিস্থ, সেটা একটু দেখি। অন্তস্থ কোণ, বহিস্থ কোণ এগুলোকে জোড়া জোড়া মেলানোর দরকার নেই। অন্তস্থ মানে যারা ভিতরের দিকের কোণ তাদেরকে আমরা অন্তস্থ বলবো, আর বহিস্থ কোণ যারা বাইরের দিকের কোণ তাদেরকে আমরা বহিস্থ বলবো। একটু দেখো, এই যে 3, 4, 5, 6 এরা কিন্তু এই 2 রেখার ভিতরের দিকে অবস্থিত, মানে 2 রেখার ভিতরের জায়গাটাতে অবস্থিত, যার কারণে এই 3, 4, 5, 6 এই 4টা কোণকে আমরা বলবো যে অন্তস্থ কোণ। এবং 1, 2, 8, 7 আর 8 এই 2টা কোণ দেখো রেখাগুলোর বাইরের দিকে অবস্থিত, যার কারণে এই 1, 2, 7 আর 8 এই 4টা কোণকে আমরা বলবো যে বহিস্থ কোণ। অর্থাৎ এই ভিতরের যে 4টা কোণ সেগুলো অন্তস্থ, 2 রেখার ভিতরে যেগুলো থাকবে সেগুলো অন্তস্থ, আর এই 2 রেখার বাইরের দিকে, বাইরের সীমানার দিকে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে বহিস্থ। তাহলে আমরা এই 4টা ফরম্যাট বুঝছি। এবার এই অনুরূপ কোণ, একান্তর কোণ, এদের মধ্যে কিন্তু আরও 2টা নাম চাইলে আমরা শিখে নিতে পারি। তোমার যদি এটা না জানলেও খুব বেশি ক্ষতি নেই, তাও যেহেতু জানাচ্ছি তো সব কিছুই জানাতে চাচ্ছি আর কি। এখানে আমরা যে অনুরূপ কোণগুলো পড়ছি তাদের মধ্যে যে 4 জোড়া পাইছি অনুরূপ কোণ, তাদের মধ্যে 2 জোড়া হবে যে, তাদের মধ্যে 2 জোড়া হবে যে অন্তস্থ অনুরূপ কোণ, অন্তস্থ অন্তস্থ অনুরূপ কোণ আসলে হবে না, সরি, অন্তস্থ একান্তর কোণ হবে। অন্তস্থ একান্তর কোণ, অন্তস্থ একান্তর কোণ, অনুরূপ কোণে না, একান্তর কোণ, অন্তস্থ একান্তর কোণ। অন্তস্থ একান্তর কোণ মানে এই 4 জোড়ার মধ্যে, একান্তর কোণের মধ্যে 2 জোড়া হবে যে অন্তস্থ একান্তর কোণ, আর 2 জোড়া হবে বহিস্থ একান্তর কোণ, আর 2 জোড়া হবে বহিস্থ একান্তর কোণ। কারা অন্তস্থ একান্তর কোণ, কারা বহিস্থ একান্তর কোণ একটু দেখার চেষ্টা করি। দেখো, অন্তস্থ কোণ কারা, যারা ভিতরের দিকে আছে। তাইলে
এই 4 এবং 6 এরা একান্তর কোণ। দেখো 4 এবং 6 একান্তর কোণ, এবং 4 এবং 6 কিন্তু ভিতরের দিকে আছে, সেজন্য অন্তস্থ একান্তর কোণের মধ্যে প্রথমে পড়বে 4 এবং 6। এই 4 এবং 6 এর জোড়াটা কিন্তু অন্তস্থ একান্তর কোণ বলতে পারি। একইভাবে 3 এবং 5-এর যে জোড়া, 3 এবং 5-এর যে জোড়া, সেটাকেও আমরা অন্তস্থ একান্তর কোণ বলতে পারি, কারণ 3 এবং 5 এটাও কিন্তু ভিতরের দিকে আছে। 3 এবং 5 বলে ফেললাম। এবার বহিস্থ একান্তর কোণ কারা? যে একান্তর কোণগুলো একান্তর কোণের বৈশিষ্ট্য আছে কিন্তু তারা বাইরের দিকে আছে। দেখো 1 এবং 7, 1 ছেদকের বাম পাশে উপরের দিকে এবং 7 ছেদকের ডান পাশে নিচের দিকে থাকার কারণে এরা একান্তর কোণ। আবার 1 এবং 7-এর যে প্লেস, তারা দেখা যাচ্ছে রেখার বাইরের দিকে অবস্থিত, রেখার বাইরের দিকে, দুই রেখার বাইরের দিকে অবস্থিত, ফলে তারা বহিস্থ কোণ। সেজন্য এই 1 এবং 7-কে আমরা বলবো, 1 এবং 7-এর যে জোড়া তাদেরকে আমরা বলবো বহিস্থ একান্তর কোণ। এবং 2 এবং 8-এর যে জোড়া, 2 এবং 8-এর যে জোড়া, সেই জোড়াকে আমরা বলবো বহিস্থ একান্তর কোণ। আমি আশা করবো যে ব্যাপারটা বুঝাতে পারছি। এখন অনুরূপ কোণের মধ্যে কিন্তু অন্তস্থ বহিস্থ আসবে না। এর কারণ হচ্ছে অনুরূপ কোণে একটা অন্তস্থ থাকে, একটা বহিস্থ থাকে। তুমি অনুরূপ কোণগুলোর দিকে তাকাও, 4 এবং 8-এর দিকে তাকাও। 4 হচ্ছে অন্তস্থ, কিন্তু 4-এর সাথে যে অনুরূপ 8, সে হচ্ছে বহিস্থ। 4 হচ্ছে অন্তস্থ, মানে ভিতরে, দুই রেখার ভিতরে আছে, কিন্তু 4-এর যে অনুরূপ 8, সে কিন্তু বহিস্থ। একইভাবে 1 5-এর দিকে তাকাও, 1 হচ্ছে বহিস্থ, কিন্তু 1-এর সাথে যে অনুরূপ কোণ 5, সে কিন্তু অন্তস্থ। অর্থাৎ অনুরূপ কোণগুলো একটা অন্তস্থ থাকে, একটা বহিস্থ থাকে, কিন্তু একান্তর কোণগুলা দুইজনই অন্তস্থ হয়, দুইজনই বহিস্থ হয়। ওকে, তো আমরা এখান থেকে এই ইনফরমেশনগুলো শিখলাম। অর্থাৎ আমরা শিখলাম যে কাকে কাকে আমরা একান্তর বলতে পারবো, কাকে অনুরূপ বলতে পারবো, কাকে আমরা অন্তস্থ একান্তর বলতে পারবো, কাকে আমরা বহিস্থ একান্তর বলতে পারবো। এই বিষয়গুলো আমরা শিখলাম। এখন আমরা যে দুইটা রেখা আঁকছি এবং তাদেরকে ছেদ করেছি, সেই দুইটা রেখা কিন্তু সমান্তরাল ছিল না। এবার আমি দুইটা সমান্তরাল রেখা আঁকার চেষ্টা করতেছি। এই একটা রেখা আঁকলাম এবং আরেকটা রেখা আঁকতে চাচ্ছি সমান্তরাল। দুইটা রেখা সমান্তরাল। ওকে, সমান্তরাল রেখা কাকে বলে আমি সিম্পলভাবে বুঝাচ্ছি। সমান্তরাল রেখা বোঝার উপায় হচ্ছে, এটা একটা রেখা, এটা একটা রেখা। এই দুইটা রেখাকে আমি যদি লম্বা করতে থাকি বাইরের দিকে, কোনো একদিকে, দোনো দিকে বাড়াতে থাকে, দোনো দিকে বাড়াতে থাকে, দোনো দিকে বাড়াতে থাকে, তাহলে ওরা একটা জায়গায় গিয়ে কিন্তু জয়েন্ট হয়ে যাবে, লেগে যাবে। দুইটা রেখা যদি কোনো একদিকে বাড়াতে থাকে তাহলে একটা জায়গায় গিয়ে লেগে যাবে, আর আরেক দিকে যদি বাড়াতে থাকে তাহলে তারা ক্রমশ দূরে সরে যাবে। এদেরকে আমরা সমান্তরাল বলতে পারি না। এদেরকে আমরা সমান্তরাল কেন বলতে পারি? কারণ এদেরকে, সমান্তরাল রেখার বৈশিষ্ট্য হচ্ছে এদেরকে তুমি যতই এদিকে টানো না কেন, তারা কখনো একজন একজনের সাথে লেগে যাবে না, জয়েন্ট হয়ে যাবে না। এদিকেও যতই টানো না কেন, একজন একজনের সাথে তারা যুক্ত হয়ে যাবে না, জয়েন্ট হয়ে যাবে না, লেগে যাবে না। এই জন্য এদেরকে আমরা বলি যে সমান্তরাল সরলরেখা। এখন বইয়ের ভাষায় সমান্তরাল সরলরেখা কাকে বলে? বইয়ের ভাষায় সমান্তরাল সরলরেখা হচ্ছে যে দুইটা রেখার ডিস্টেন্স সবসময়, লম্ব দূরত্ব সবসময় সেম থাকবে। এখান থেকে তুমি যদি এই রেখার দূরত্ব চিন্তা করো, লম্ব দূরত্ব চিন্তা করো, যা আসবে এটা হচ্ছে এই দুই রেখার লম্ব দূরত্ব। এটা যদি 2 সেন্টিমিটার হয়, ধরো আমি বললাম যে এই লম্ব দূরত্বটা 2 সেন্টিমিটার হয়, তুমি যেখানেই এই লম্ব আঁকো না কেন, যেখানেই তুমি এই লম্ব আঁকো না কেন, যেখানেই তুমি এই লম্ব দূরত্ব চিন্তা করো না কেন, সব জায়গাতেই তুমি 2 সেন্টিমিটার করেই পাবা। সব জায়গায় এই দূরত্ব হবে 2 সেন্টিমিটার। এই জন্য এটাকে বলা হয় সমান্তরাল সরলরেখা। অর্থাৎ এই দুইটা রেখার প্রত্যেকটা পয়েন্ট, যে কোনো পয়েন্ট থেকে তুমি দূরত্ব মাপলে সেই দূরত্ব সবসময় একই আসে, সেম আসে। এই জন্য এটাকে বলা হয় সমান্তরাল সরলরেখা। আর এখানে যদি তুমি দূরত্ব নির্ণয় করে, এখান থেকে দেখবা যে দূরত্বটা একটু, কিন্তু এখানে আসলে দূরত্বটা কমে যাচ্ছে, এখানে থেকে চিন্তা করলে দূরত্বটা আরও কমে যাচ্ছে, একসময় দূরত্বটা নাই হয়ে যাচ্ছে। আবার যতই এই দিক দিয়ে যাচ্ছে দূরত্ব তত বেড়ে যাচ্ছে। অর্থাৎ দুইটা সরল রেখার যদি দূরত্ব ক্রমশ ছোট বা ক্রমশ বড় হইতে থাকে, তাহলে তাদেরকে আমরা সমান্তরাল বলতে পারি না। আর যখন আমরা দুইটা সরল রেখা যখন যতই যাক না কেন তাদের ডিস্টেন্স সবসময় একই থাকে, তখন তাদেরকে আমরা বলি সমান্তরাল সরল রেখা। তাহলে আমরা বুঝলাম যে একটা সমান্তরাল সরল রেখা জিনিসটা কি। এখন রুলস ক্রিয়েট হবে, কিছু নিয়ম তৈরি হবে যখন সমান্তরাল সরল রেখাকে আরেকটা সরল রেখা এসে ছেদ করবে। সমান্তরাল সরল রেখাকে কোনো একটা রেখা যদি এসে ছেদ করে, সমান্তরাল সরল রেখাকে যদি কোনো রেখা এসে ছেদ করে, তখন এই রেখার ভিতরেও একান্তর কোণ, অনুরূপ কোণ, অন্তস্থ কোণ, বহিস্থ কোণ এগুলা তৈরি হবে, যেগুলো একটু আগে তৈরি হয়েছিল।
এখন আমরা অনেকে মনে করি যে একান্তর কোণ, অনুরূপ কোণ এগুলা তৈরি হবার জন্য সমান্তরাল সরল রেখার প্রয়োজন আছে, কিন্তু আসল সত্যটা হচ্ছে একান্তর কোণ, অনুরূপ কোণ তৈরি হওয়ার জন্য সমান্তরাল সরল রেখার কোনো প্রয়োজন নাই, কিন্তু একান্তর কোণ, অনুরূপ কোণের মধ্যে কিছু সম্পর্ক স্থাপন করতে হয়, সেই সম্পর্কগুলোর জন্য সমান্তরাল সরল রেখার দরকার আছে। আমরা পড়লে বুঝবো, আর একটু সামনে গেলে বুঝবো। আমি এখানে এক জোড়া সরল রেখা আঁকছি এবং তাদেরকে একজন ছেদ করছে। আমি চাচ্ছি যে এগুলোর একটু নাম দিই। সরল রেখাটার নাম দিলাম এবি, আর এটার নাম দিলাম সিডি, আর ছেদকটার নাম দিলাম পি এবং কিউ। এবং এই ছেদকটা এবিকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুর নাম দিলাম ই, এবং এই ছেদকটা সিডিকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুর নাম দিলাম এফ। একটু দূরে করে লিখলাম, কিন্তু এই এফ দিয়ে এই বিন্দুকেই বোঝাচ্ছি, এই ই দিয়ে এই বিন্দুটাকেই বোঝাচ্ছি। ওকে, এখন একটু আগে আমরা যে দেখছিলাম এরকম দুইটা রেখাকে যদি আরেকটা রেখা ছেদ করে তাহলে সেখানে 8টা কোণ তৈরি হয়, তো এখানেও ঠিক সেই 8টা কোণ তৈরি হয়েছে। তো আমরা সেই 8টা কোণের নাম কি দিছি? সে 8টা কোণের মধ্যে জোড়ায় জোড়ায় নাম দিছি। আমরা একান্তর কোণ নাম দিছি, অনুরূপ কোণ নাম দিছি, অন্তস্থ একান্তর কোণ নাম দিছি, বহিস্থ একান্তর কোণ নাম দিছি, অন্তস্থ কোণ নাম দিছি, বহিস্থ কোণ নাম দিছি। আমরা এখানে সবগুলো পরিচয়গুলো জেনে এখানেও জেনে নিব, এবং সেই সাথে কার বৈশিষ্ট্য সেগুলো একটু জানার চেষ্টা করব। খেয়াল করো, এক জোড়া সমান্তরাল সরল রেখাকে যদি একটা রেখা ছেদ করে তাহলে একান্তর কোণগুলো সমান হয়। একান্তর কোণ সমান হয়, কি বলছি? একান্তর কোণ সমান হবে কখন? যখন এই সরলরেখা দ্বয় সমান্তরাল হবে এবং তাদেরকে একটা রেখা ছেদ করবে। তাহলে কি সমান হবে? একান্তর কোণ সমান হবে। সবগুলো একান্তর কোণ সমান হবে। একান্তর কোণ 4-5টা একান্তর কোণ হয় না, এক জোড়া একান্তর কোণ হয়, দুইজন, একজন আরেকজনের একান্তর, একজন আরেকজনের একান্তর, এরকম করে হয়। একান্তর কোণ সমান হবে। তো এখানে একান্তর কোণ কারা কারা, আমি এটা বোঝার জন্য আমি এখানে আবার নাম্বারিং করতেছি। 1 2 3 4 5 6 7 8 কোণগুলোকে নাম্বার দিয়ে পড়লে সুবিধা। আমি আপাতত এবিসিডিগুলো মুছে দিই, তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। প্রাইমারিলি এই নাম্বার দিয়ে শিখতে আমাদের সবচেয়ে আরাম লাগবে। আমি এখানে একান্তর কোণ লিখছি, একান্তর কোণ। তাহলে আমি যদি একান্তর কোণ খুঁজি, প্রথমে ভিতর থেকে খুঁজি। 4 নাম্বার কোণের একান্তর হচ্ছে 6 নাম্বার কোণ। আমরা একটু আগে সেটা শিখছি। 4 নাম্বার কোণের একান্তর কোণ হচ্ছে 6 নাম্বার কোণ। তো 4 নাম্বার কোণের একান্তর কোণ যেহেতু 6 নাম্বার কোণ, আর এখানে বলছে একান্তর কোণ সমান হবে, এর মানে হচ্ছে এই 4 নাম্বার কোণ এবং এই 6 নাম্বার কোণকে সমান হতেই হবে। যদি এই দুইটা সমান্তরাল হয় আর ওদের ছেদক দ্বারা যদি এই কোণগুলো সৃষ্টি হয়ে থাকে, তাহলে 4 নাম্বার কোণ এবং 6 নাম্বার কোণ একান্তর কোণ হওয়ার কারণে এটা সমান হবে। একইভাবে 3 নাম্বার এবং 5 নাম্বার কোণও সমান হবে। 3 নাম্বার কোণ এবং 5 নাম্বার কোণও সমান হবে। 3 নাম্বার কোণ এবং 5 নাম্বার কোণও সমান হবে, কারণ 3 নাম্বার কোণ এবং 5 নাম্বার কোণও একান্তর কোণ। একান্তর কোণ কেন? 4 নাম্বার আর 6 নাম্বার কেন একান্তর সেটা বুঝাইছিলাম। 4 নাম্বার কোণটা ছেদকের বাম পাশে নিচের দিকে আছে, 6 নাম্বার কোণটা ছেদকের ডান পাশে উপরের দিকে আছে। একটা কোণ এই রেখা থেকে আসবে, আরেকটা কোণ এই রেখা থেকে আসবে। 4 নাম্বার কোণটা ছেদকের বাম পাশে নিচের দিকে আছে, 6 নাম্বার কোণটা ছেদকের ডান পাশে উপরের দিকে আছে, সেজন্য তারা একান্তর কোণ এবং রেখাদ্বয় সমান্তরাল হওয়ার কারণে এই একান্তর কোণ সমান হবে। 3 নাম্বার কোণ ছেদকের ডান পাশে নিচের দিকে আছে, 5 নাম্বার কোণ ছেদকের বাম পাশে উপরের দিকে আছে। একজন একজনের বিপরীতধর্মী হওয়ার কারণে তারাও একান্তর কোণ এবং তারা সমান্তরাল সরল রেখা হওয়ার কারণে এরা সমান হবে। আগে যেটা করছিলাম সেটা সমান্তরাল সরল রেখা না হওয়ার কারণে সেখানে কিন্তু সমান হবে না। আগেরটা আমি একটু আবার আঁকি। আমি আগে যে রেখাগুলো দেখাইছিলাম সেটা এরকম ছিল, একটা রেখা এরকম, একটা রেখা এরকম। এখানে যখন আমি একান্তর কোণ, অনুরূপ কোণ পাবো, এখানে একান্তর কোণ হচ্ছে এই কোণের একান্তর কোণ এই কোণ, কিন্তু এই দুই কোণ সমান না। একান্তর কোণ হবে, ওদের নাম একান্তর কোণ, কিন্তু তারা সমান হবে না। তোমাকে যদি পরীক্ষায় জিজ্ঞেস করে এই 1 নাম্বার দেয়, এখানে যদি 5 নাম্বার দেয়, তোমাকে যদি জিজ্ঞেস করে 1 নাম্বার কোণের একান্তর কোণ কোনটি, তখন তোমাকে 1 নাম্বার কোণের একান্তর কোণ কিন্তু 5 নাম্বারকে বলতে হবে, কিন্তু তারা সমান নয়, তারা সমান নয়। ওকে, তাহলে আমরা বুঝলাম একান্তর কোণগুলো সমান হবে। এখন এই আমরা তো 3 4 5 6 এছাড়াও আরও একান্তর কোণ পাচ্ছিলাম। আরেকটা একান্তর কোণ দেখো, এই 1 নাম্বার কোণটা হচ্ছে ছেদকের বাম পাশে উপরের দিকে, ওর সাথে এই 7 নাম্বার কোণটা কিন্তু একান্তর, ছেদকের ডান পাশে নিচের দিকে। তাহলে 1 নাম্বার এবং 7 নাম্বার কোণও কিন্তু একান্তর কোণ। আমি একটা কাজ করি, এই 3 5কে এখানে লিখি, 3 5কে এখানে লিখি, একটা প্ল্যান আছে, 3 আর 5 সমান হবে। 1 নাম্বার আর 7 নাম্বারের কথা বলছিলাম, কোণ 1 আর কোণ 7ও কিন্তু সমান হবে, কারণ কোণ 1 এবং কোণ 7 একান্তর কোণ।
একইভাবে কোণ 2 এবং কোণ 8ও কিন্তু সমান হবে, কোণ 2 এবং কোণ 8ও কিন্তু সমান হবে, কারণ কোণ 2 এই ছেদকের ডান পাশে উপরের দিকে আছে, আর কোণ 8 এই ছেদকের বাম পাশে নিচের দিকে আছে, একটা উপরের দিকে একটা নিচের দিকে, এই দুটোটা কোণ সমান হবে, একটা ডান একটা বামে সমান হবে, একান্তর কোণ এরা সমান হবে। ওকে, এখন এই যে চারটা কোণ এখানে দেখতে পাচ্ছি, এদের এদের এই জোড়াগুলোকে বলা হয় যে অন্তস্থ একান্তর কোণ, অন্তস্থ একান্তর কোণ সমান হবে, অন্তস্থ একান্তর কোণগুলো সমান হবে। আর এদেরকে বলা হয় যে বহিস্থ একান্তর কোণ। বহিস্থ কেন? এরা বাইরের দিকে। অন্তস্থ কেন? এরা দুই রেখার ভিতরের দিকের কোণগুলো, এই দুই রেখার ভিতরের দিকের কোণগুলো অন্তস্থ, এই দুই রেখার বাইরের সাইডের কোণগুলো বহিস্থ, এই বহিস্থ একান্তর কোণ এরাও সমান হবে, বহিস্থ একান্তর কোণ এরাও সমান হবে। আমি লেখা একটু বিস্তৃত লিখতেছি, অন্তস্থ একান্তর কোণগুলো সমান হবে, বহিস্থ একান্তর কোণগুলোও সমান হবে, শিখলাম। এবার আসো আর কি সমান হবে, একান্তর কোণ গেল, অন্তস্থ একান্তর, বহিস্থ একান্তর গেল, এবার আসো অনুরূপ কোণ সমান হবে, অনুরূপ কোণও সমান হবে, অনুরূপ কোণ সমান হবে। দুইটা সমান্তরাল সরলরেখাকে যদি একটা রেখা ছেদ করে তাহলে অনুরূপ কোণ সমান হবে, অনুরূপ কোণ সমান হবে। তো চলো অনুরূপ কোণ কারা। ফার্স্ট অনুরূপ কোণ হচ্ছে, অনুরূপ কোণ কিভাবে বুঝবো, এই এক নাম্বার কোণের দিকে তাকাই, এক নাম্বার কোণ ছেদকের বাম পাশে উপরের দিকে, তার সাথে ছেদকের বাম পাশে উপরের দিকের কোণটাই কিন্তু অনুরূপ হবে। তাহলে এক নাম্বারের সাথে 5 নাম্বার অনুরূপ হবে, কেন? কারণ এক নাম্বার কোণ ছেদকের বাম পাশে উপরের দিকে আছে, 5 নাম্বার কোণ ছেদকের বাম পাশে উপরের দিকে আছে, উপরের দিকে আছে। ওকে, সেজন্য কোণ 1 এর সাথে সমান হবে কোণ 5, কোণ 1 আর কোণ 5 সমান হবে, কারণ কোণ 1 এবং কোণ 5 কিন্তু একান্তর কোণ, সরি অনুরূপ কোণ। একইভাবে 2 নাম্বারের সাথে 6 নাম্বার সমান হবে, কোণ 2 নাম্বারের সাথে কোণ 6 নাম্বার সমান হবে, কারণ 2 নাম্বার কোণটা এবং 6 নাম্বার কোণটা দোনোজনই ছেদকের ডান পাশে উপরের দিকে আছে। একইভাবে 3 নাম্বার কোণ 7 নাম্বারের সাথে সমান হবে, 3 নাম্বার কোণ সমান হবে যে 7 নাম্বারের সাথে, 4 নাম্বার কোণ সমান হবে যে 8 নাম্বারের সাথে, 4 নাম্বার কোণ সমান হবে যে 8 নাম্বারের সাথে। এবং এই সবগুলো কোণই সমান হওয়ার কারণ হচ্ছে রেখাগুলো সমান্তরাল ছিল এবং তাদের ছেদকের মাধ্যমে কোণগুলো তৈরি হয়েছিল, এবং তারা অনুরূপ কোণ হওয়ার কারণে তারা সমান হতে বাধ্য হচ্ছে। তাহলে এই ছিল সমান্তরাল সরলরেখা এবং তার সাথে ছেদক সম্পর্কিত যে কোণগুলো আসে তাদের নিয়ে আমাদের এই আজকের আলোচনা। পরীক্ষায় প্রায় সময় দেখা গেছে যে এই টপিকস থেকে প্রশ্ন আসে, এই টপিকস থেকে প্রশ্ন আসুক বা না আসুক, মানে অবজেক্টিভ, এই টপিকস থেকে অবজেক্টিভ আসুক বা না আসুক, এই টপিকসটা অন্য একটা টপিক্সের ভিতরে কিন্তু ইনক্লুডেড থাকে। কখনো কখনো দেখা গেছে কি ত্রিভুজের টপিক্স থেকে প্রশ্ন আসছে অবজেক্টিভ, চতুর্ভুজের টপিক্স থেকে অবজেক্টিভ প্রশ্ন আসছে, কিন্তু সেখানের ভিতরে এই একান্তর কোণ ইনক্লুডেড আছে, অর্থাৎ তুমি একান্তর কোণের কনসেপ্ট দিয়েই ওই ত্রিভুজের প্রবলেমটাকে সলভ করতে হবে, অর্থাৎ অত্যন্ত পাওয়ারফুল একটা কনসেপ্ট। এবং এখান থেকে অবজেক্টিভ আসে খুবই ভয়াবহভাবে, ভয়াবহভাবে মানে জব সেক্টরগুলোতে প্রশ্ন আসে, এসএসসি লেভেলের যে ফাইনাল প্রশ্ন সেগুলোতেও একান্তর কোণ রিলেটেড কোনো না কোনো একটা প্রশ্ন প্রায় সময় থাকতে দেখা গেছে, অর্থাৎ এটা অত্যন্ত মানে ইম্পর্টেন্ট একটা টপিকস। তো এখানে একান্তর কোণ অনুরূপ কোণের কনসেপ্টগুলো একটু ভালোভাবে যদি তুমি ধারণায় আনো তাহলে কিন্তু তুমি আরামসে এখান থেকে আনসার করতে পারবো। তো আমরা একটা কাজ করব, আগামী ক্লাসটা আমরা ছোট্ট একটা ক্লাস নেব। আগামী ক্লাসে আমরা এই একান্তর কোণ অনুরূপ কোণ অর্থাৎ সমান্তরাল সরলরেখা এবং এদের ছেদকের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট থেকে যতগুলো এমসিকিউ আসতে পারে সেই টাইপের 4-5টা এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করে দিব, যেন তোমরা সেগুলা পরীক্ষার হলে বসে খুব দ্রুত আনসার করতে পারো। তবে অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু তুমি একান্তর অনুরূপ এই বিষয়গুলোকে ভুলে যাবা, যার কারণে পরীক্ষায় গিয়ে তোমার কিন্তু মানে হতাশায় ভুগতে হবে। তো আগামী ক্লাসে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।